পাঁচজন। পাঁচজন। পাঁচজনকে 400 টাকা লাগবে, গাইড যাবে। গাইড কত টাকা? গাইড 200 টাকা লাগবে। 600 টাকা? 600 টাকা পুরোপুরি 500 টাকা করে দিন না। খণ্ডগিরি যাওয়ার থেকে উদয়গিরি বেস্ট। তার কারণ হচ্ছে উদয়গিরিতে সিঁড়ি নেই, স্লোপিং আছে, কষ্টটা কিছুটা হলেও কম। খণ্ডগিরিতে স্টেপ আছে, ওই স্টেপ উঠতে অনেকটাই কষ্ট। কেমন দেখলে উদয়গিরি? দেখুন অ্যানাকোন্ডা। রকি হচ্ছে বাঘের নাম, বুঝে আরে দেখুন ব্যাপারটা, খালি বুঝুন ব্যাপারটা, রকি বাঘের নামও হতে পারে। এখন আমরা এসে পৌঁছালাম ভুবনেশ্বরে। আর ভুবনেশ্বরে এখন দেখতে যাচ্ছি লিঙ্গরাজ টেম্পল। বাস থেকে এই সবে মাত্র নামলাম, একটু হেঁটে যেতে হবে, বাস থেকে নেবে তো যাচ্ছি, তাই জন্য চলুন আপনারা দেখবেন লিঙ্গরাজ টেম্পল। তবে মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল কিছু অ্যালাউ নেই, বাইরে থেকে মন্দির দেখাতে পারবো। মন্দিরের ভেতরে যে লিঙ্গরাজ মহাদেব যে আছেন তাকে দেখানো যাবে না। ওটাই হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এই কুকুরটা দেখে যাও। এটি হলো লিঙ্গরাজ মন্দির বাবার যে পুকুর, সেই পুকুর দেখুন কত পুরনো স্থাপত্য। জল একদম অনেক নিচে জল নেমে গেছে। আমার মন্দিরের ভেতরে ঢোকার আগে ক্যামেরা, মোবাইল রাখতে হবে। কোথায় রাখবো এখন দেখি, কোথায় কাউন্টার আছে কি বলে। প্রচণ্ড রোদ্দুর, মনে হচ্ছে না যে শীতকালে, এত রোদ্দুরের তাপ এখানে, মানে কি বলবো। সকালে যখন বাসে বেরিয়েছিলাম, বাসের মধ্যে এসি চলছিল, তো এসি মনে হচ্ছিল বন্ধ করার জন্য বারবার রিকোয়েস্ট করছিলাম বন্ধ করে দিন, বন্ধ করে দিন। কিন্তু এখন যা গরম হচ্ছে, মনে হচ্ছে এসি ছাড়া থাকা যাবে না। পুরো উল্টো, সকালে একরকম ছিল পরিবেশটা, এখন পুরো একদম প্রচণ্ড গরম। লিঙ্গরাজ মন্দিরে লিঙ্গরাজ ঠাকুরকে দর্শন করে এই সময়মাত্র আমি বেরোলাম। আর পৌলমীরা আর গেল না ভেতরে। তার কারণ হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকতে মোবাইল, ক্যামেরা, জুতো এগুলো সব জমা রেখে যেতে হচ্ছিল। আর প্রপার জায়গায় রাখতে ঠিক পারা যাচ্ছিল না। আর যেখানে রেখে যাব সেখানে এই সমস্ত গেজেটস রেখে যেতে ঠিক আমাদের সাহস হচ্ছিল না যে রেখে আমরা ভেতরে যাব। তাই জন্যে ওরা আমার এই সমস্ত গেজেটসগুলো ধরেছিল আর ডিভাইসগুলো রেখেছিল ওরা। আর আমি ভেতরে গিয়ে দর্শন করে এলাম আমার ছেলেকে নিয়ে। আর আসার পরে এবারে ভেতরে পুরোটা ঘুরে দর্শন করে আসতে অনেকটা সময় লাগছে, যে কারণে বাস আবার ছেড়ে চলে যাবে নেক্সট জায়গা যে আছে সেখানে। তো ওই জন্য ওরা আর ভেতরে ঢুকলো না। এবারে আমরা যাচ্ছি পরবর্তী গন্তব্যে, বাসার কাছে যাব। আমি এখন উদয়গিরি পর্বতের উপর উঠছি। আর এই পাহাড়ে ওঠার সময় প্রথমে ওঠার যে এন্ট্রান্সটা, এটা পুরো স্লোপিং করা আছে। এই স্লোপিং এর উপর দিয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে। উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা হলো কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট
কতগুলি গুহার সমষ্টি, যার প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্ব রয়েছে এবং এর অবস্থান ভারতের ওড়িশা প্রদেশের ভুবনেশ্বর শহরের নিকটে। গুহাগুলি উদয়গিরি এবং খণ্ডগিরি নামক পাশাপাশি অবস্থিত দুটি পাহাড়ের গায়ে সৃজিত, যাদেরকে হাতিগুম্ফা শিলালিপিতে কুমারী পর্বত নামে চিহ্নিত করা হয়েছে। এই গুহাগুলো চমৎকারভাবে খনন করা। এগুলো কলিঙ্গ রাজ খারবেলের রাজত্বকালীন সময় জৈন সাধুগণের আস্তানা হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। উদয়গিরি পাহাড়ে প্রায় 18টি এবং খণ্ডগিরি পাহাড়ে প্রায় 15টি গুহা রয়েছে। যেমন উদয়গিরি গুহাসমূহের তালিকা থেকে কয়েকটি নাম হচ্ছে রানী গুম্ফা, রাজহারা গুম্ফা, ছোট হাতি গুম্ফা, অলকাপুরী গুম্ফা, ঠাকুরানী গুম্ফা ইত্যাদি। এরম খণ্ডগিরি পর্বতেও বেশ কিছু গুহা আছে। পুরো ভিউটা দেখুন, পুরো একদম পুরো পুরো শহরটা দেখতে পাওয়া যাচ্ছে। এতটা উঁচুতে আমরা এই মুহূর্তে আছি। অসাধারণ ভিউ, অনেকটা হাইটে, অনেক উপরে আছি। আর এইখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে ওদিকে যে খণ্ডগিরি। খণ্ডগিরিতে আর আমরা যাবো না এখন, আমরা শুধু উদয়গিরিতেই এলাম, তার কারণ উদয়গিরি পর্বতের উপর থেকেই খণ্ডগিরি পর্বত দেখতে পাওয়া যাচ্ছে। উদয়গিরি থেকে খণ্ডগিরিকে দেখে নেওয়া যায়। পর্বত একই, সেমই দেখতে, খালি ওইদিকে যেতে গেলে খণ্ডগিরিতে স্টেপ আছে, আমাদের স্টেপ মানে সিঁড়ি বেয়ে বেয়ে অনেকটা উপরে উঠতে হয়। আর উদয়গিরি উঠতে গেলে সিঁড়িটা কম থাকে, স্লোপিং থাকে, ওই স্লোপিং দিয়ে আসতে পারা যায়। কিন্তু হাইট অনেক উপরে, যেখান থেকে আপনারা পুরো শহরটাকে ভালো করে দেখে নিতে পারবেন। ভিউটা অসাধারণ ভিউ। এতটা উঁচুতে উঠে তো পড়েছি, এবারে ভাবতে পারছি না নামবো কি করে, কারণ ওপর থেকে তলায় যখন দেখছি তখন যেন মনে হচ্ছে কতটা নিচু। আর রাস্তা তো একদম পুরো চড়াই উদয় রাস্তা, আর চারদিকে পাহাড় পর্বত। আর এই পর্বতের ওপর দিয়ে সঠিক স্টেপ খেলেই তলায় নামতে হবে। একটা স্টেপ মিস হলেই আপনি পড়ে যেতে পারেন, তাই কতটা সাবধানে নামতে হবে বুঝতেই পারছেন। উঠেছি যখন নামতে তো হবেই। পুরী বেড়াতে এসে যদি এই ট্রিপগুলো না করায়, এই ট্যুরগুলো না করায়, সত্যি বেড়াতে যাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। আজকে আমরা বেরিয়েছি পুরী বেড়ানোর দ্বিতীয় দিন আমাদের আজকে। আমরা উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, আমরা নন্দনকানন, আমরা কোনারক সূর্য মন্দির, চন্দ্রভাগা বীচ, এই সমস্ত জায়গাগুলো দেখছি, আপনাদের সঙ্গে এক্সপ্লোর করছি। আর আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা ঘুরছি, আপনারাও ঘুরছেন, বাড়িতে বসে এনজয় করবেন, এটাই আমি চাই। এবং যতটা পারছি চেষ্টা করছি আপনাদেরকে সামনে তুলে ধরার, বিভিন্ন জায়গাগুলোর ডিটেলস এবং বিভিন্ন জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের মধ্যে। দেখতে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, এই আশা রাখছি। দেখুন এবারে নামবো আমরা উপর থেকে, কীভাবে নাবি দেখি। দেখে তো ভয় লাগছে, মনে হচ্ছে কীভাবে নামবো বুঝতে পারছি না, তবে উঠছি যখন নামতে তো আমাকে হবেই। চলুন দেখা যাক, নামবো, দেখাবো, আপনাদের দেখাবো। চলুন এবারে নামবার পালা, এইখান থেকে নামতে হবে। কীভাবে নাবি দেখি, চল নামতে হবে। তবে বয়স্ক মানুষ যাদের পায়ে ব্যথা আছে তাদেরকে বলবো না আসাই ভালো, ভেবে চিনতে আসবেন, তার কারণ রাস্তা খুবই চড়াই এখানটা।
বয়স্ক লোকেদের পক্ষে, যাদের পা ব্যথা কোমরে ব্যথা, তাদের পক্ষে আসাটা খুব একটু অসুবিধার ব্যাপার। আপনারা আসতে পারেন, তারা সেক্ষেত্রে বয়স্ক লোকরা এলে সব জায়গায় যদি নাও দেখেন তাহলে আপনারা বাসে এসে ওয়েট করতে পারেন। যে সমস্ত জায়গাগুলো দেখতে পারবেন, দেখলেন যে এই উদয়গিরি খণ্ডগিরিতে বাসে ওয়েট করলেন, করে আবার স্কিপ করে অন্য জায়গা দেখতে যেতে পারবেন সেক্ষেত্রে। এই পাহাড় থেকে নেমে উদয়গিরি পর্বতমালা থেকে নেমে এবার বাসের দিকে যাব, আবার বাস পরবর্তী গন্তব্যে নিয়ে যাবে। মনে হচ্ছে এবারে আমরা ডিরেক্টলি চলে যাব নন্দনকানন চিড়িয়াখানা দেখতে। খণ্ডগিরি যাওয়ার থেকে উদয়গিরি বেস্ট, তার কারণ হচ্ছে উদয়গিরিতে সিঁড়ি নেই, স্লোপিং আছে, কষ্টটা কিছুটা হলেও কম। খণ্ডগিরিতে স্টেপ আছে, ওই স্টেপ উঠতে অনেকটাই কষ্ট। ব্যাস পুরোপুরি নেমে গেলাম তলায়, এবার একদম ডিরেক্টলি বাস। রোজো তুমি উদয়গিরি খণ্ডগিরি দেখলে? ওরে বাবা, দাঁড়া, কেমন দেখলে তুমি? হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, টাটা টাটা। উদয়গিরি কেমন দেখলে তুমি? উদয়গিরি কেমন দেখলে? উদয়গিরি ওইরাম দেখলে? ওইরাম উদয়গিরি ওইরাম দেখলে? আমরা এখন এসেছি নন্দনকানন জুলজিক্যাল পার্কে। এই বাস থেকে নামলাম আর নন্দনকানন ঘুরে দেখবো সম্পূর্ণটা, আপনাদেরকেও দেখাবো নন্দনকানন। দেখি সাফারি গাড়ি যদি পাই তাহলে ভালো হয়, পুরো পার্কটাকে ঘুরে দেখার জন্য, কারণ এটা তো অনেক বড় পার্ক, হেঁটে ঘোরাটা পুরো সম্ভব নয়। সাফারি গাড়ি পেলে সব থেকে ভালো হবে, দেখা যায় সাফারি গাড়ি পাই কিনা। গাড়ি কত দাম? গাড়ি 80 টাকা লাগবে মাথা পিছা। আর কি লাগবে? আর একবার টিকিট কাটবে, 3 बार गाड़ी चेंज হবে, একটা লোক যাবে, বডি গাড়ি যাবে আপনাদের সাথে। টোটাল কত খরচা পড়বে? আমরা টোটাল कितना आदमी हो? আমরা 5 জন। 5 जनों का আপনাকে লাগবে, বাচ্চা 5 জন। 5 जनों को 400 টাকা লাগবে। গাইড যাবে, গাইড কত টাকা? গাইড 200 টাকা লাগবে। 600 টাকা? 600 টাকা পুরোপুরি 500 টাকা করে দিন না, 500। দাদা গরিব পেট। আর লাস্ট রাতে সব বন্ধ হয়ে গেছে না? সব কিছু দেখাই দেবে না বলছি, আমরা বলছি আমরা যে সময় এসেছি মনে হয় সব দেখা যাবে না। দেখো দাদা, সব দেখা যাবে? দেখা যাবে না তো? সব দেখাই দেবে। আমি ক্যাপ্টেন হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট দেখছি। ঠিক আছে 500 করে দিন না, 500 করে দিন, কোনো হয়ে যাবে, হয়ে যাবে। যাবে হ্যাঁ, ঘোড়াতে দিন দিবে, 9 কিলোমিটার ঘুরাইবে, 3 बार গাড়ি চেঞ্জ হবে, সব কিছু দেখাই দেবে। আমরা তো ওটা 550 টাকা নিয়ে দেব। আরে আমাদের 550 টাইম, আমরা বাস ছেড়ে দেবে। বস ছাড়িবে না, আমরা 1 ঘন্টা में सब कुछ 12-13 मेन पॉइंट আমি সেটা বলছি না, 4:30 बज गए तभी 5:30 बजे मेरा बस छोड़ के चला जाएगा। 1 घंटा टाइम है, ठीक है? 500 ले लीजिए, हो जाएगा 500। चलिए चलिए चलो चलो। उन्हीं হচ্ছেন আমাদের গাইড। আপনি গাইড? হ্যাঁ। আর গাড়ি কে চালাবে? दूसरा लोग है। दूसरा 3 बार গাড়ি চেঞ্জ। উনি আমাদের গাইড, আমাদের 500 লাগছে, আমরা লাস্টে এসেছি, ওনাদের চার্জ একটু বেশি, উনি কিছু আমাদের কনসেশন দিয়েছেন, তো আমরা ঘুরে নেবো আজকে পুরোটা ওনার সাথে নন্দনকানন। এই লাইন দে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কি আছে এখানে? এখানে হচ্ছে জীবনটা আছে। কি আছে? জীবন, তার মানে? জীবন। আচ্ছা, এইগুলো আগে আছে, কি করে বুঝো? এখানে ছবিগুলো আছে হয়তো। নীলগাই, নীলকণ্ঠ। এটা কি বলে? এটা কি বলে? নীলকণ্ঠ, নীলগাই। নীলগাই, নীলগাই। চলো, ও যাচ্ছে, ও যাচ্ছে, চলো। আগে আসো দেখবো নন্দনকাননের সবচেয়ে বড় পরিবার হচ্ছে চৌধুরী পরিবার। চৌধুরী পরিবার? দেখুন এখানে হরিণ আছে, প্রচুর হরিণ আছে এখানে। কি আছে? কাকচিন বাল। আচ্ছা,
কি বাঁদর? বাঁদরটা চলে গেল। এই যে, এটা আমাদের ইন্ডিয়ান বাঁদর নয়, এটা হচ্ছে কোনো বিদেশি কোনো জায়গা বাঁদর। এটা কোন দেশের বাঁদর? এটা আমেরিকান বাঁদর। আচ্ছা, এটা আমেরিকান বাঁদর। এটা কোন এটা কোন দেশের বাঁদর? এটা আমেরিকান বাঁদর। আচ্ছা আচ্ছা। होठों पे लिपस्टिक, हाथों पे मेहंदी, नाजों में काला टीका है, इन्ना मिन्ना टीका। 3 বান্দর আছে। এগুলো কি আসো? ওই দূরে বসে আছে শিবপাঞ্জি। ওর নামটা থাকে তাহলে কি শিবপাঞ্জিতে আবার নাম আছে। ওর নামটা যদি থাকে তাহলে কার নাম আছে? রাবণের নাম আছে। হিপোপটেমাস। মুখ বের করে আছে। ওই তো হিপো। দেখুন, অসম হিপোপটে জলহস্তি, জলের মধ্যে একদম সামনে থেকে দেখতে পাওয়া যাচ্ছে। দিস ইজ জলহস্তি। এটা বেঁচে আছে। দেখো, এখানে আছে কুমির, সামনে থেকে কুমির দেখতে পাওয়া যাচ্ছে নন্দনকাননে। সুন্দর কুমির, কুমির শুয়ে আছে। চলো চলো, অসাধারণ লাগছে। অল্প সময়ের মধ্যে যেটুকু আনন্দ করে নিয়ে যা ছুটি সেই আনন্দটাই করে নিচ্ছি। এখন আমরা শেষ মুহূর্তে নন্দনকাননে। দেখুন অ্যানাকোন্ডা। ওয়াও, তাও গুটিয়ে শুয়ে আছে, পুরোটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। অ্যানাকোন্ডা একদম পুরো ওই কালো মতো যেটা কোনে হ্যাঁ দেখতে পেয়েছি। পাইথন একটাই না? বাঘটা এখানে দেখুন, বাঘটাকে অন্ধকার হয়ে গেছে, তা অতটা ভালো বোঝা না গেলে পুরো বুঝতে পারা যাচ্ছে। এই দেখুন সামনে থেকে। একটাই না? রকি বাঘের নাম মানুষের মতো তো পুরো। অন্ধকারের মধ্যে রকিকে দেখলাম, রকি হচ্ছে বাঘের নাম। বুঝে আর দেখুন ব্যাপারটা, খালি বুঝুন ব্যাপারটা, রকি বাঘের নামও হতে পারে। পুরী ভ্রমণের তৃতীয় পর্ব কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আরো একটি নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।